ফোনে কথা বলা শুরু করলেন তিনি। কারফিউ বলবৎ আছে। বাহিনীর কর্মকর্তারা কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে তাকে আশ্বস্তও করেছেন। জানানো হলো, রাজ্যদের ব্যবহার করে আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তিনি আগের দিনটা সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু তাতেও হিতে বিপরীত হয়। আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। উভয় পক্ষে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফেলেছিল। আর 2024-এ এসে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভৎসনা করে বিক্ষোভকারীদের প্রতিরোধের নির্দেশ দেন। কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাত এড়াতে চান। তারা জানান, গুলি করলে আরও হতাহতের ঘটনা ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে গণভবন থেকে মানুষকে দূরে রাখার নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। তারা গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশ পথে লাখ লাখ মানুষ অবস্থান করছেন বলে জানান। ইতোমধ্যেই যাত্রাবাড়ি, সাভার, আশুলিয়া, উত্তরায় অনেককে হত্যা করেছে পুলিশ। 5 আগস্ট সকালেই মৃতের সংখ্যা প্রায় 100-তে গিয়ে পৌঁছায়। তখনও ডিএমপির কমান্ড সেন্টার চালু ছিল। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন। কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রীকে জানান, ঢাকার পতন এখন আর সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ব্যাপার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা, পদত্যাগ। প্রথমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। অফিসারদের ধমক দিয়ে বলেন, তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে বসিয়েছেন। এখন তারা সরকার আর রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না। তারা প্রতিক্রিয়ায় ব্যর্থ মনোরথ হয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবনের একটি ভিন্ন কক্ষে কথা বলেন। রেহানা শেখ হাসিনার সঙ্গে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি। অগত্যা ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রথমে সরকারকে রক্ষা করতে তাদের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন। কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার মায়ের সঙ্গে কথা বলেন। শেখ হাসিনা এবার রাজি হলেন। তবে তিনি ধানমন্ডি 32 ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চান। কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তিনি তার মনও পরিবর্তন করতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল। তাই তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চাইলেন। জয়ের ঘনিষ্ঠ বন্ধু তথ্য প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতে বলা হয়। তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়াও লিখেছিলেন, অথবা আগে থেকেই খসড়াটি তার সঙ্গেই ছিল। কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশে ছাত্র জনতার অবস্থানের নতুন তথ্য নেন। তাদের হিসাব অনুযায়ী গণভবন থেকে বিক্ষোভকারীরা কেবলমাত্র 45 মিনিটের দূরত্বে তখন। তাই বক্তৃতার রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। জাতির উদ্দেশ্যে শেষ ভাষণটাও শেখ হাসিনা আর দিতে পারেননি। শেখ হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করেন। মোদী সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান। কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদী জানান, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এটি তার প্রস্থানের ওপরও প্রভাব পড়বে। শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে হলো তাকে। প্রথমে 4টি সুটকেস নিয়ে হেলিকপ্টারে, তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের পথে যাত্রা। হয়তো এর মাধ্যমে বঙ্গভবন থেকে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে ঘোষণা দেয়া হয়েছিল। টিবিএস এই সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছে এবং তিনি কোথায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং তিনি নিজেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা সেই সম্পর্কে উত্তরও খুঁজে পেয়েছে টিবিএস। এর মধ্যে দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি শীর্ষস্থানীয় সূত্র যা জানিয়েছে তা হলো না, মানে তিনি নিজে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি। ওই সূত্রটি জানায় এবং শিশুও নিহত হয়েছে। এরপর আন্দোলনটি শেখ হাসিনার পদত্যাগের এক দফা এক দাবিতে রূপ নেয়। শেখ হাসিনার টানা 4র্থ মেয়াদ হঠাৎই শেষ হয়ে গেল। তার পুনর্নির্বাচনের মাত্র
7 মাসের মাথায়, যে নির্বাচনে শুধু তার দল, জোটের অংশীদার এবং তার নিজের দলের ডামি প্রার্থীরাই অংশগ্রহণ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, গত 3 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর ওপর গুলি না চালানো এবং জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত 48 ঘন্টার মধ্যে তার প্রস্থান ত্বরান্বিত করেছে। সূত্রটি জানায়, 5 আগস্ট গণভবনে 2 ঘন্টার উত্তপ্ত বিতর্কের পর অবশেষে দুপুর 12:30টার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর তাকে এসএসএফ সদস্যরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে গণভবনের কাছেই একটি জায়গায় নিয়ে যায়। সেখানে ইটের স্তূপের পাশে একটি হেলিকপ্টার অপেক্ষা করছিল। চারদিকে তখন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তখন ইন্টারনেটও বন্ধ ছিল। কি ঘটছে তা নিয়ে অন্ধকারে ছিল সাধারণ মানুষ। হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা একটি বিমান বাহিনীর অপেক্ষমান C-130 পরিবহন বিমানে চড়ে ভারতের পথে উড়াল দেন। শেখ হাসিনার ভারতে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর তার পদত্যাগের ঘোষণা দেয়া হয়।